বর্ণিল আয়োজনে পর্দা উঠল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে। মেক্সিকো সিটির এজটেকা স্টেডিয়ামের পুরো বিশ্বের সামনে নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরল আয়োজক মেক্সিকো। দায় দায় গানে পুরো স্টেডিয়ামে থাকা ৮৭,০০০ দর্শককে সুরের মূর্ছনায় ভাসান জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। মায়া সভ্যতার মাঝ থেকে পুরো বিশ্বকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে স্বাগত জানালো আয়োজক মেক্সিকো। বিখ্যাত আজতেকা স্টেডিয়াম সাক্ষী হলো আরও একটা উদ্বোধনী অনুষ্ঠানের। ১৯৭০ ও ৮৬ দুই বিশ্বকাপের পর ২০২৬ বর্ণিল আয়োজনে কয়েক হাজার বছরের পুরনো সভ্যতায় নিয়ে গেল গ্যালারিতে থাকা ৮৭,০০০ দর্শককে। ছিল মায়া সভ্যতার ইতিহাস, সমাজ ব্যবস্থা, উৎসব ও জীবনধারা। মেক্সিকো পুরো বিশ্বের সামনে তুলে ধরলো নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। প্রথম ধাপের চোখ ধাঁধানো ১৫ মিনিটের আয়োজনের মূল আকর্ষণ কলম্বিয়ান গায়িকা শাকিরা। ঐতিহ্যবাহী মারিয়াচি সঙ্গীতের সুরে সুরে তুলে ধরা হয় মেক্সিকোর ইতিহাস, আদিবাসী ও লোকজ সংস্কৃতি। গোটা স্টেডিয়ামকে পরিণত করা হয় জীবন্ত শিল্পকর্মে। তবে শুরুটা করেন মেক্সিকান পপ রক ব্যান্ড মানার। এরপরে আসেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার খ্যাত গায়ক ও গীতিকার ড্যানি ওশান। বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি পারফর্ম করেছেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। জো বালভিন বেলিন্দার গানের পরে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। ২০১০-এ সাউথ আফ্রিকা বিশ্বকাপের ওয়াক্কা ওয়াক্কা গানের পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরা। তার সঙ্গে পারফর্ম করেন নাইজেরিয়ার বার্না বয়। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং দাই দাই লেটস গো সুরে পুরো হ্যান্ড অফ গড খ্যাত অ্যাজতেকা স্টেডিয়াম মাতিয়ে তুলেন এই গায়িকা। তার সঙ্গে গলা মেলায় স্টেডিয়ামে থাকা ৮৭,০০০ দর্শক। শাকিরাকে দিয়ে শেষ হয় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আরও একটি থিম সং বিএনের যৌথ পারফরমেন্স করেন আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গুইটা, মেগান থ্রি স্টেলিয়ান ও এজে। এরপরে মাঠে আসেন উদ্বোধনী ম্যাচের দুই দলের খেলোয়াড়রা। তাদের ওয়ার্ম আপ শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা, যেখানে ফিফার শুভেচ্ছা বার্তা নিয়ে আসেন মেক্সিকান ও হলিউড তারকা বিশ্বকাপ অ্যাম্বাসেডর সালমা হায়েক। তিনি বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তকে স্বাগত জানান ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে। এরপরে মাঠে নিয়ে আসা হয় অংশগ্রহণকারী ৪৮ দেশের পতাকা, যেখানে আয়োজিত হয় আরও একটি গান। সবশেষ সালমা হায়েকের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আতশবাজি ও নানা রঙের আলোর সমন্বয়ে আকাশ জুড়ে ফুটে উঠে বিশ্বকাপের প্রতীক। তাতেই শেষ হয় মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ব্লকবাস্টার উদ্বোধনী ম্যাচে অভিশাপ কাটল মেক্সিকোর। অষ্টমবারের চেষ্টায় বিশ্বকাপ ওপেনিংয়ের জয়ের গাড়ো খুলল দলটি। ৩ লাল কার্ডের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারালো এলট্রিরা। কুইনোনেস এবং হেমিনেস ম্যাজিকে ২-০ গোলের জয় পেয়েছে অ্যাগুয়েরির দল। জোহান্সবার্গের সকার সিটি স্টেডিয়াম থেকে মেক্সিকো সিটির আজতেকা ১৬ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি। ভেন্যু পরিবর্তনের সঙ্গে বদলেছে ম্যাচের ফলাফল। স্বাগতিক মেক্সিকো কাটালো তাদের বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসের উদ্বোধনী ম্যাচের অভিশাপ। এর আগে ট্রিকলাররা ৭ বার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেললেও জয় তুলে নিতে পারেনি একটিতেও। অষ্টমবারের চেষ্টায় আর কোনো ভুল করেনি রাউল হিমিনেজরা। প্রায় ১৬ বছর পর আবারও বিশ্বকাপে ফেরা সাউথ আফ্রিকার শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। ম্যাচের শুরু থেকে মেক্সিকোর দাপুটে পারফরমেন্স, যেখানে কোনো সুযোগ পায়নি বাফানারা। স্বাগতিকরা এগিয়ে যায় ৯ মিনিটে। নিজেদের ভুলেই গোল হজম করে বসে সাউথ আফ্রিকা। ডি বক্সের সামনে এরিক লিডার কাছে বল হারান শীতল। সেখান থেকে বল যায় হুলিয়ান কুইনোনাসের কাছে। আর তাতেই কোনো ভুল করেননি সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জয়ী ফুটবলার। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোল স্কোরারের তকমাটা নিজের করে নিলেন কুইনোনাস। গোল খেয়ে আরও এলোমেলো হয়ে যায় সাউথ আফ্রিকা। প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকবার আক্রমণ করে মেক্সিকো, তবে ভাগ্য সহায় হয়নি ট্রিকলারদের। বেশ কয়েকবার বল বারে লাগায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। আবারও দলকে ডোবান স্পেফেল ও শীতল। ব্রায়ান গুতিয়েরেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এই সেন্টার মিডফিল্ডার। ৬৭ মিনিটে আবারও এগিয়ে যায় মেক্সিকো। রবার্তো আলভারদোর অ্যাসিস্টে এবার বল জালে জড়ান রাউল হিমিনেজ। ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৮৪ মিনিটে আবারও লাল কার্ড। এবার মাঠ ছাড়েন বাফানাদের বদলি নামা থেম্বা জাউনে। ৯ জনের দলে পরিণত হয় সাউথ আফ্রিকা। ১১ জন নিয়ে মাঠ ছাড়তে পারেনি মেক্সিকো। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্টেস। ৩ লাল কার্ডের ম্যাচে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করল বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকার সামাজিক সুরক্ষা, শিক্ষা, অর্থনীতির স্থিতিশীলতা সহ 10টি খাত। রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। বাজেটের প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি পূরণে এবারও ব্যাংক ও বিদেশি ঋণ নির্ভরতা থাকছে। জিডিপি প্রবৃদ্ধি 6.5% আর মূল্যস্ফীতিকে 7.5 ভাগে নামিয়ে আনার লক্ষ্য সরকারের। রুবেল মিয়ার প্যাডেলে চালানো রিকশা ঘোরে শক্তির জোরে। সে শক্তি দিয়ে 12,000 টাকা আয়ে মাসে 15,000 টাকার বাজেট মেলাতে হয় তাকে। কিন্তু সংসদে আজ বাজেটের কথা শুনে বললেন চিন্তার বিষয়। বাজেটের কথা শুনলে ডর করে। আমি মাসে ইনকাম করুন 12,000, আমার খরচ হইলে 15,000, তাহলে মনে হয় 3,000 পাই কই আমি। রুবেল মিয়া থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, দেশের 16 কোটি নাগরিকের আসছে 1 বছরের জমা খরচ ইজার পরিকল্পনা নিয়ে সকালে সংসদে হাজির নতুন দায়িত্ব নেয়া বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্যে 2026-27 অর্থ বছরের জন্য 11তম বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। দেশজ উৎপাদনের লক্ষ্যমাত্রা 68,31,000 কোটি টাকা, অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি 6.5%। মূল্যস্ফীতির লক্ষণরেখা 7.5% টেনে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের ইশতেহার বাস্তবায়নকে। জীবনচক্র ভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। সর্বজনীন সামাজিক সুরক্ষা, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ 10টি প্রধান খাত অগ্রাধিকারে থাকছে বাজেটে। 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণ এবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,90,000 কোটি টাকা। রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। সংসদে বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে তুলে আনা এবং মানুষের জীবন সহনীয় করা প্রথম লক্ষ্য সরকারের। প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। মানুষ লক্ষ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধি, বিনিয়োগ এ ধরনের জটিল ক্যালকুলেশনগুলো বোঝেন না। মানুষ বোঝেন তার ভাতের থালার দাম বাড়লো কিনা, শিক্ষা স্বাস্থ্যে কাটছাট করতে হবে কিনা, অথবা মাসের শেষে কতটুকু সঞ্চয় থাকবে। এমন পরিস্থিতিকে বলা যেতে পারে স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির মধ্যে আটকে আছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে সরকারের প্রথম বাজেটের সফলতা নির্ভর করছে বাজেটের প্রতিটি পয়সার কার্যকরী এবং কল্যাণকর ব্যবহারের উপর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেটে ছিল অচলায়তন ভাঙার চেষ্টা। লাল রঙের বদলে কালো ব্রিফকেসে রাখা বাজেটের নথিপত্র নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, তাই আছে জনপ্রত্যাশার চাপ। সব সামলে 11 জুন সকাল 9:30টায় গুলশানে নিজ বাসভবন থেকে বের হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। শুরুটাও হলো অচলায়তন ভাঙার চেষ্টায়। লাল রঙের ব্রিফকেসের বদলে কালো ধূসর ব্যাগে রাখা হয় বাজেটের নথিপত্র আমির খসরু মাহমুদের। জাতিকে সামনে রেখে, বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে, বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে
সব কিছুকে মাথায় রেখে বাজেটটা দেওয়া হয়েছে। জানান শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটে থাকছে অর্থনীতি পুনর্গঠনের প্রত্যয়। বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। এরপর নৌবাহিনী সদর দফতরের পাশের সড়ক দিয়ে পৌঁছে যান জাতীয় সংসদ ভবনে। সেখানে আবারও সাংবাদিকদের জানান অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছে দিতে প্রতিটি নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে আসন্ন বাজেটে। সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে এবং ক্রমান্বয়ে সকলের জন্য, সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। সংসদ সচিবালয়ে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় যোগ দেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় 2026-27 অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হয়। সব আনুষ্ঠানিকতা সেরে বিকেল 3টায় কালো রঙের ব্রিফকেস হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী। তুলে ধরেন আগামী অর্থ বছরের বাজেট। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 7 ধরনের নিত্যপণ্য আমদানিতে উৎসের কর কমানোর প্রস্তাবে বাজারে স্বস্তি ফেরার আশা দেখছেন সাধারণ মানুষ। 2026-27 অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা বরাদ্দের সুষ্ঠু বণ্টনের দাবি তাদের। আর করমুক্ত আয়সীমা বাড়লেও করের টাকার সঠিক ব্যবহারের নিশ্চয়তা চান করদাতারা। 2026-27 অর্থ বছরে মানুষকে স্বস্তি দিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। চাল, গম, আলু, পেঁয়াজ সহ 60টি ভোগ্যপণ্য আমদানিতে উৎসে কর কমিয়ে 0.5% করা সহ কমানো হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্ক। বাজেটের কঠিন গাণিতিক হিসাব আর বরাদ্দের জটিল অঙ্ক না বুঝলেও এসব পণ্যের দাম কমবে এমন আশায় আছেন রাইড শেয়ারিং করে সংসার চালানো আক্তার হোসেনের মতো নিম্ন আয়ের মানুষ। আমাদের ইনকাম অনুযায়ী মনে করেন জিনিসের দাম অনেক বেশি হয়ে যায়, যদি একটু কম থাকে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো যেন আরও কীভাবে সহনশীল করা যায়, কীভাবে আরও যেন ভোক্তা পর্যায়ে জিনিসগুলো আরও কম মূল্যে আমাদের কাছে পৌঁছানো যায়। গভর্নমেন্ট যদি ভালো কিছু করতে চায়, টেকসই কিছু করতে চায়, তো অবশ্যই মুদ্রাস্ফীতির লাগাম টানতে হবে এক, আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষের দিকে নজর দিতে হবে। সামাজিক সুরক্ষা খাতে 1,44,000 কোটি টাকার উল্লেখযোগ্য বরাদ্দের খবরে আশার আলো দেখছেন এক হাতে পান সিগারেটের দোকান সামলানো শান্তা বেগমও। মেম্বার চেয়ারম্যানের পছন্দের মানুষের, আমরা তো দিন শেষে কাজ করে খাইতে, যে টাকা অল্প টাকা আরো দেখা গেছে ঋণ ভুক্ত লাগে, দাঁড় করে চলার লাগে। নতুন অর্থ বছরে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করা হলেও করের টাকার সঠিক ব্যবহারের নিশ্চয়তা চান করদাতারা। যেভাবে আয়কর নেওয়া হচ্ছে সে অনুযায়ী কি এই দেশে ওইভাবে উন্নত হচ্ছে না। তো 70% যেহেতু আমরা এরকম মিডল ক্লাস অথবা তো ওই ক্ষেত্রে আই গেস কর এবং বাজেট টানে সরকারের ভালো মতো একটু চিন্তা করা উচিত। মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডের বাস্তবায়ন শুরু হচ্ছে। পাশাপাশি ওএমএস এর আওতা আরও বাড়ানো হচ্ছে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাজেটের আকার নয়, বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এদিকে সরকার পরিচালনার ব্যয় কমানো গেলে ঘাটতি বাজেট কমবে বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তারা। প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পে আগাম কর ব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, DCCI। সাশ্রয়ী ও টেকসই সৌর 21 বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট, যা আকারে গড়ল দেশের রেকর্ড। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। সৌর বিদ্যুৎ বাজেট ঘোষণার পর এর বাস্তবায়ন ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেন অর্থনীতিবিদরা। বাজেট কাঠামো বাস্তবায়নে যে আর্থিক ভিত্তিগত দুর্বলতা তা মোকাবেলা করার পাশাপাশি সরকার পরিচালনায় ব্যয় কমানোর পরামর্শ তাদের। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী। নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল, কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। সেই বিচারে এই বাজেটের বাস্তবায়নটাই তো বড় বিষয় হয়ে দাঁড়াবে। সরকারের পরিচালনাগত ব্যয় সেটা যদি কমানো যায় তখন ঘাটতি বাজেট অটোমেটিক্যালি কমবে। সুদের হার যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। যদি ক্যাপিটাল মার্কেট থেকে চাঙ্গা করা যায়, ব্রড বেস করা যায়, সেখান থেকে মানে লং টার্ম ক্যাপিটাল নেওয়া যাবে।
এদিকে কর ছাড় দিয়ে উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতি কমানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। টার্নওভার কর 0.6 থেকে আবার 1% করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। ভ্যাটের হার না বাড়িয়ে করের পরিধি সম্প্রসারণ, দেশীয় শিল্পের জন্য বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী ভ্যাট ও আগাম কর অব্যাহতি এবং মাসিকের পরিমাণ করতে ত্রৈমাসিক অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আকাশচুম্বী রাজস্ব আদায়ের চ্যালেঞ্জিং টার্গেট মোকাবেলায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় প্রাধান্য দেয়া উচিত বলেও মনে করে ডিসিসিআই। খুচরা ব্যবসায়ীদের জন্য সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ও ক্ষুদ্র প্রস্তাবিত বাজেট বাংলাদেশের জন্য যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যেও সৃজনশীল বাজেট হয়েছে বলে জানান তিনি। এদিকে সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যরা বলছেন, বাজেটের মধ্য দিয়ে এই সরকার জনগণের তা প্রমাণিত হয়েছে। এই বাজেট বাংলাদেশের অর্থনীতিতে একটা যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে। একটা ভঙ্গুর অর্থনীতির চরম দুরবস্থার মধ্যে দিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করেছে এবং দায়িত্ব এসে পড়েছে বিএনপি সরকার উপরে। সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ বাজেট বলবো আমি এটাকে। এর মধ্যে অনেক কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যে পদক্ষেপগুলো আমরা কেউ চিন্তাও করতে পারে না। বাজেটে যেমন নারীর অধিকার ক্ষমতায়নের কথা নিশ্চিত হয়েছে, এই বাজেটের মাধ্যমে নারীর অর্থনৈতিক উন্নয়ন এবং মুক্তির পথ প্রসারিত হয়েছে। যদি বাজেটটাকে আমরা সাকসেসফুলি এটাকে যদি বাস্তবে রূপ দিতে পারি, তখন বুঝতে পারি ইয়েস এটা ভালো ছিল। আমার কাছে মনে হচ্ছে এটা জনগণের বাজেট, এটা জনমানুষের বাজেট, এটা গণমানুষের বাজেট এবং এটা সকল বাংলাদেশের বাজেট। প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও লুটপাটের বাজেট আখ্যা দিয়েছে জামায়াতে ইসলাম। আর এনসিপি বলছে, মৌলিক পরিবর্তন, বৈষম্য কমিয়ে আনার অর্থনৈতিক সংস্কার নেই এই বাজেটে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর কয়েক ঘন্টা পরেই একে গণবিরোধী ও লুটপাটের বাজেট আখ্যা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাইতুল মোকাররমের সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে দাবি করা হয়, গতানুগতিক বাজেটে জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট, এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট। এদিকে সংসদ অধিবেশন শেষে প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ট্যাক্স নির্ভর বাজেট অতীতে ফলপ্রসূ হয়নি। মানুষের উপরে অন্যায় জুলুম না করে লিগেল ওয়েতে ট্যাক্স আদায় করে যদি এই টার্গেটে পৌঁছা যায়, ইটস গুড। কিন্তু এইভাবে এটাকে একটু ডিফিকাল্ট হবে বলে আমরা মনে করছি বাস্তবায়নের ক্ষেত্রে। বিদেশি ঋণের উপরে নির্ভরশীলতা অনেক বেশি। ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF যারা ছিল তারা কিন্তু লোন রিলিজ করতে চাচ্ছে না আগেরগুলো, কারণ তারা সন্দিহান যে গুণগত কোনো পরিবর্তন আদৌ এখানে আসবে কিনা। আর বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার এবং জুলাই সনদের প্রতিশ্রুতি রক্ষা হয়নি প্রস্তাবিত বাজেটে। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন না। আমরা দেখেছি এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য। জুলাই সনদ যখন তো বাস্তবায়ন করেনি সরকার এখন পর্যন্ত, ফলে এই বাজেটের ভিতর দিয়ে যে দুর্নীতি করার অবাধ পথ তৈরি হবে, সেটাকে কিভাবে সরকার জবাবদিহিতার মধ্যে আনবে, এটাও আমাদের কাছে নিশ্চিত না। আমরা বাজেটে বৈষম্য কমিয়ে আনার অর্থনৈতিক সংস্কার নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যেকটা পয়েন্টে ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। 2026-27 অর্থ বছরের এডিপিতে নতুন কোনো মেগা প্রকল্প নেয়নি সরকার, বরং চলমান বড় প্রকল্পগুলো দ্রুত শেষ করে সেবায় নিয়ে আসার লক্ষ্য রয়েছে। এডিপির প্রায় 18% অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে 15টি মেগা প্রকল্পে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাত। বিতর্কিত শর্ত যুক্ত থাকায় নতুন মেগা প্রকল্প নয়, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নেই জোর দিচ্ছে সরকার। আগামী অর্থ বছরের এডিপিতে 15টি বৃহৎ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 53,622 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। আগামী অর্থ বছরে এ প্রকল্পের জন্য রাখা হয়েছে 15,499 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় যা 5,488 কোটি টাকা বেড়েছে। প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি 68% বেশি এবং 2028 সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য সরকারের।
দ্বিতীয় সর্বোচ্চ ৭,৩৫০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে দেশের প্রথম পাতাল রেল প্রকল্প এমআরটি লাইন ১। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত এই রুটে বর্তমানে ভূমি উন্নয়ন ও ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে। ২০৩০ সালে প্রকল্পের কাজ শেষ করে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি প্রকল্প পেয়েছে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ। আগামী অর্থবছরে প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪,৮৩৯ কোটি টাকা, চলতি অর্থ বছরের তুলনায় যা ৪ গুণের বেশি। বছরের শেষ নাগাদ নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা প্রকল্পটির। চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এমআরটি লাইন ৫ প্রকল্পে। হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত এই রুটের জন্য বরাদ্দ প্রায় ৫ গুণ বাড়িয়ে করা হয়েছে ৩,৯১০ কোটি টাকা। এদিকে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন ৬ প্রকল্পেও বেড়েছে বরাদ্দ। আগামী অর্থবছরে প্রকল্পটির জন্য রাখা হয়েছে ১,৯০০ কোটি টাকা। লক্ষ্য স্বল্প সময়ে যাতায়াত স্বস্তিদায়ক করতে দ্রুত কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বাণিজ্যিক কার্যক্রম চালু করা। বিশ্লেষকরা বলছেন, বড় অবকাঠামো প্রকল্পগুলো দীর্ঘদিন ঝুলে থাকলে ব্যয় বাড়ে এবং অর্থনৈতিক সুফল পেতেও দেরি হয়। তাই চলমান প্রকল্প দ্রুত শেষ করে জনগণের সেবায় আনার উদ্যোগ সময় উপযোগী। এটা দেরি করলে আমাদের কস্ট ওভাররান হবে, সেক্ষেত্রে তখন এটা দেশের বড় ক্ষতি হবে। তো সরকার সেটা চায়নি। একদিকে হচ্ছে যে ক্ষতি সেখান থেকে দূরে থাকা এবং একই সঙ্গে সময় মতো এটাকে বাস্তবায়ন করা। আগামী অর্থ বছরের মধ্যে আমরা যদি দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তখন উন্নয়ন সহযোগীরাও তখন কিন্তু আশ্বস্ত হবেন এবং একই সঙ্গে যে অর্থের সঠিক ব্যবহার সেটাও নিশ্চিত করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এসব প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও বাণিজ্যিক সক্ষমতায় নতুন গতি আসবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। কিশোরগঞ্জে বন্যায় ফসল ডুবিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনিয়মের অভিযোগ, কৃষিতে সম্পৃক্ত না হয়েও অনেকের সহায়তা পাওয়ার দাবি, তদন্তে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। সফরকে ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি এবং পুরো এলাকায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। 1979 সালের ডিসেম্বরে কক্সবাজার সদর উপজেলার পিএম খালিতে সফর করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি নিজ হাতে কোদাল চালিয়ে ঐতিহাসিক পাতলি খাল খননের সূচনা করেন। তার সেই স্মৃতি বিজড়িত খাল ও উন্নয়ন কর্মকাণ্ড আজও স্থানীয়দের কাছে ইতিহাস হয়ে আছে। সে ঐতিহাসিক ধারাবাহিকতা স্মরণে 13 জুন পাতলি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি স্থানীয় জনসভায় বক্তব্য রাখবেন। এই সফর ঘিরে এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয়দের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, আর দাবি করছেন জিয়াউর রহমানের স্মৃতিকে সংরক্ষণ করতে জিয়া স্মৃতি পার্ক নির্মাণের। এলাকাটা দিয়ে নেমে এখানে ওই খালটা খনন করা শুরু করছিল, এরপরে আসছিল আবার অন্য কথা মানে নদ দেখাইতো হাই দিও রহমান গরিবের আর মা বাবা খাইন দি। নির্বাচনের ইস্তেহারে এটা ছিল, উনি বিভিন্ন জেলায় গিয়ে খাল খনন করবেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেছে। জিয়া পার্ক হিসাবে আমরা একটা এখানে পার্ক চাই। এরপর তিনি দোলাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন আর সংরক্ষিত বনে সরকারের 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন, যা একই সঙ্গে সারা দেশে একযুগে শুরু হবে। এরপর প্রধানমন্ত্রী পেকুয়ায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর নবগঠিত পেকুয়া পৌরসভা, পাশাপাশি মাতামুহুরী উপজেলা ও থানার উদ্বোধন করবেন। পরে তিনি চকরিয়া বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন। এরপর কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি কক্সবাজারের সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। কক্সবাজার জুড়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জনসভা স্থল থেকে শুরু করে প্রতিটি উদ্বোধন স্থলে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। তবে স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে উন্নয়নের ধারায় আসবে নতুন গতি। পর্যটন রাজধানীর হিসেবে রূপ দিয়ে সরকার রাজস্ব বৃদ্ধির কোনো সিদ্ধান্ত দিবেন। দাবি জানাবো এই রোহিঙ্গাকে যাতে ওনাদের দেশে যথাসময়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবাসন করার জন্য। প্রকৃতি ধ্বংস হচ্ছে,
কক্সবাজার সমুদ্র সৈকত অরক্ষিত হয়ে যাচ্ছে দিনকে দিন। এসব বিষয়ে যেন সবাই দাবি দেয় ওনাকে। পৌরসভাকে যাতে সিটি কর্পোরেশন করা হয়, এই দাবিগুলো আমরা ওনার কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা চাই কক্সবাজারে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক। প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার যারা আছে, এই যে পিডাব্লিউডি থেকে শুরু করে সবাই, জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়েজ, বিদ্যুৎ, সবাই আমরা ঐকান্তিকভাবে প্রচেষ্টায় আছি যেন এই সফরটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। সব মিলিয়ে উন্নয়ন, রাজনৈতিক কর্মসূচি ও জন আকাঙ্ক্ষার সমন্বয়ে কক্সবাজার সফর ঘিরে তৈরি হয়েছে বিশেষ গুরুত্ব ও আগ্রহ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। 2026-27 অর্থ বছরের বাজেটে রেকর্ড বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতে। গেল বছরের তুলনায় প্রায় 30,000 কোটি টাকা বাড়িয়ে এবছর বরাদ্দ দেওয়া হয়েছে 1,44,338 কোটি টাকা। ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় 41 লাখ নারীর জন্য বরাদ্দ 14,500 কোটি টাকা। আর 100 টাকা করে বাড়ছে প্রতিবন্ধী ভাতা। 65 বছরের বেশি বয়সীদের জন্য ট্রেনে ভ্রমণ ফ্রি করছে সরকার। নতুন সরকার, নতুন বাজেট, সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ। 2026-2027 অর্থ বছরের দেশের দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষকে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় আনতে প্রায় 30,000 কোটি টাকা বাড়ল সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ। 2026-27 অর্থ বছরের জন্য এ খাতে দেওয়া হয়েছে 1,44,338 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড সহ এ খাতের আওতায় আসছে নতুন কয়েকটি কর্মসূচি। 2026-27 অর্থ বছরে সামাজিক সুরক্ষা খাতের আওতায় 41 লাখ নারীকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ থাকছে 14,500 কোটি টাকা। মাসিক ভাতার পরিমাণ হবে 2,500 টাকা। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি, এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। এদিকে 100 টাকা বেড়ে প্রতিবন্ধী ভাতার পরিমাণ হচ্ছে 1,000 টাকা। 50 টাকা করে বাড়ছে বয়স্ক ও বিধবা ভাতার পরিমাণ। অপরিবর্তিত থাকছে মা ও শিশু সহায়তা ভাতা। 65 বছরের বেশি বয়সীদের জন্য ট্রেনে ভ্রমণ ফ্রি করছে সরকার। মেট্রো রেল ভাড়ায় ছাড় দেওয়া হবে 25%। বরাবরের মতোই সবচেয়ে বড় অংশ বরাদ্দ থাকছে সরকারি চাকরিজীবীদের অবসর ভাতার জন্য। তাই সরকারের রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখলেও সুষম বন্টনের তাগিদ বিশেষজ্ঞদের। সামাজিক সুরক্ষা খাতে অনেকগুলো যে 95টি প্রোগ্রাম আছে, আবার নতুন নতুন যে কর্মসূচিগুলো সরকার নিতে যাচ্ছে, এইগুলো যাতে কোনো ওভারল্যাপিং না হয়, কারণ সরকারের আর্থিক বিষয়টাও দেখতে হবে। সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন বিবেচনায় রেখে ভাতার পরিমাণ আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। জিনাতা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। এবারের বাজেটে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 4.5 লাখ টাকা করা হয়েছে। সারা বছর দেয়া যাবে রিটার্ন, তবে অর্থ বছরের প্রথম প্রান্তিকে জমা দিলে মিলবে 5% কর ছাড়। এছাড়া গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের বর্তমান 5 লাখ টাকার করমুক্ত আয়সীমা পরবর্তী 5 বছরের জন্য করা হয়েছে 6 লাখ টাকা। জুলাই যোদ্ধারাও যুক্ত হয়েছেন এই তালিকায়। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির বিপরীতে বাড়ছে না নিম্ন মধ্যবিত্তের আয়। এমন বাস্তবতা 2026-27 থেকে 2030-31 অর্থবছর পর্যন্ত করমুক্ত আয়সীমা বাড়ানোর ঘোষণা এলো নতুন বছরের জন্য উত্থাপিত বাজেটে। বর্তমানে 3,50,000 টাকার করমুক্ত আয়সীমা বিদ্যমান, যা 2026-27 অর্থ বছরে 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করার পরিকল্পনা সরকারের। যদিও সাধারণের প্রত্যাশা আরও বেশি। ট্যাক্স যেটা বাড়ানো, মানে অ্যামাউন্টও বাড়ানো, অর্থাৎ আগে তো 3.5 লাখ থেকে এটা আরও কমসে কম 10 লাখে নিয়ে যাওয়া উচিত। দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রার মান অনেক বেড়ে গেছে। ঢাকা শহরের থেকে এই ইনকাম ট্যাক্স দেওয়া
অনেক কঠিন একটা ব্যাপার। নারী ও 65 বছরের বেশি বয়সের জন্য বর্তমান 4 লাখ টাকার করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়িয়ে 2030-31 অর্থ বছরে হবে 5 লাখ টাকা। প্রতিবন্ধী করদাতাদের জন্য বর্তমান 5 লাখ টাকার করমুক্ত আয়সীমা 2030-31 অর্থ বছরে হবে 5,75,000 টাকা। এছাড়া গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের বর্তমান 5 লাখ টাকার করমুক্ত আয়সীমা পরবর্তী 5 বছরে করা হয়েছে 6 লাখ টাকা। অর্থনীতিবিদদের দাবি, উচ্চ মূল্যস্ফীতিতে আয় কমার পাশাপাশি বেড়েছে ব্যয়, তাই করমুক্ত আয়সীমার পরিধি বাড়ানো প্রয়োজন। মানুষের কিন্তু প্রকৃত ক্রয় ক্ষমতা অনেক কম পেয়েছে, কাজে সেখানে যদি একটু ট্যাক্স রিলিফ দেওয়া যায়, এই কর সীমাটাকে একটু উপরে উঠিয়ে, এটা অবশ্যই একটা ভালো একটা, আমি বলবো যে উদ্যোগ। এটার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমরা কি চাই, আমাদের অবজেক্টিভ হওয়া উচিত আগে বেশি লোককে কর জালের মধ্যে নিয়ে আসা, কাজে সরকার একটা ইনসেন্টিভ দিতে পারে। সংসদে চলমান বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী জানান, কর জিডিপি অনুপাত বৃদ্ধি, রাজস্ব ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো সহ অটোমেশনের আওতায় আসছে কর ব্যবস্থা। এ সময় অর্থমন্ত্রী আরো জানান, বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে পরিশোধিত করের 5% অথবা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। কর বর্ষ 2026-27 এবং 27-28 3,75,000 টাকা, 28-29, 29-30 4 লক্ষ টাকা, 30-31 4,50,000। এগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতের ইনফ্লেশন ইত্যাদির চেষ্টা করে। আর প্রথমবারের মতো এই তালিকায় যুক্ত হচ্ছেন গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধারা। উচ্চমূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। এর মধ্যে 2026-27 অর্থ বছরে করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানোর ফলে সাধারণ মানুষের মনে মিলছে স্বস্তি। তবে তাদের প্রত্যাশা, নতুন নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি বাড়াতে হবে আয়ের পথ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মৌলিক রূপান্তর আনতে আগামী অর্থ বছরে সরকার কৃষি খাতে বরাদ্দ দিয়েছে 46,821 কোটি টাকা। এর মধ্যে প্রথমবারের মতো কৃষক কার্ড, মৎস্য বীমা স্কিম, বাণিজ্যিক মৎস্য খামার যন্ত্রীকরণ, এছাড়াও রাখা হয়েছে ভর্তুকি ও প্রণোদনার ব্যবস্থা। অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দ যাই হোক, কৃষির উন্নয়নে দরকার বাজেটের যথাযথ বাস্তবায়ন। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিলেও 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে চলতি অর্থ বছরের মূল বাজেট থেকে বরাদ্দ কমেছে 553 কোটি টাকা। তবে সংশোধিত বাজেটের তুলনায় বেড়েছে 1032 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি, যা জিডিপির 0.3%। বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থ বছরে 100 উপজেলায় 42,05,000 কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 1,062 কোটি 50 লাখ টাকা। এছাড়া সারে ভর্তুকি দেওয়ার পাশাপাশি কৃষিজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণের প্রতিও জোর দিচ্ছে সরকার। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এর জন্য কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পচনশীল খাদ্য পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় জলাতার এই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওরগুলো স্থানীয় মৎস্যজীবী দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছি। মৎস্য চাষীদের ঝুঁকি মোকাবেলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। কৃষির উন্নয়ন টেকসই করতে উন্নত বিপণনের ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ারও পরামর্শ দেন খাদ্য বিশ্লেষকরা। খাদ্য বান্ধব কর্মসূচির ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকারের প্রথম বাজেটে বিশেষ গুরুত্ব পেল শিক্ষা ও স্বাস্থ্য খাত। সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে শিক্ষায়। এই দুই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট 2,06,015 কোটি টাকা।
দীর্ঘ ১৯ বছর পর সংসদে জাতীয় বাজেট পেশ করল বিএনপি সরকার। বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় অঙ্কের বাজেট। মূল্যস্ফীতির চাপের মধ্যে মানুষকে স্বস্তি দিতে এবার একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার। শুধু তাই নয়, বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও। দুই খাত মিলে বরাদ্দ দেওয়া হয়েছে 2,06,015 কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ শিক্ষায়, যার পরিমাণ 1,36,606 কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় 49,400 কোটি টাকা বেশি। একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করছে। মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হয়েছে। নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত কল্পে ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। অন্যদিকে ২০২৫-২৬ অর্থ বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে স্বাস্থ্য খাতেও। নতুন অর্থ বছরে এ খাতের জন্য ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থ বছরে ছিল ৩৫,৪৭৭ কোটি টাকা। বিপুল সংখ্যক রোগী বিদেশমুখী হওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। রোগী পরিবহনের দুর্দশা লাঘবের জন্য জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করা হবে। নতুন করে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার 80% হবে নারী। সর্বস্তরে শিক্ষার প্রসার ঘটিয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে জোর দেয়া হচ্ছে প্রস্তাবিত বাজেটে। একই সঙ্গে সর্বজনীন উন্নত ও দায়িত্বশীল স্বাস্থ্যসেবার নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও বিশেষ নজর দিচ্ছেন নীতি নির্ধারকরা। বরাদ্দের অর্থ সুষম বন্টন ও স্বচ্ছতার সাথে ব্যবহার করার উপর নির্ভর করবে আর্থিক নীতি প্রণয়নের সফলতা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণ এসেছে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন। দ্বিতীয় তলার জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে। দ্রুত ছড়িয়ে পড়া ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে 16 তলা ভবনের বেশ কয়েকটি ফ্লোরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীদের উদ্ধার করে। মঞ্জুরুল হক মঞ্জু ও আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 9:30 হঠাৎ করেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাসপাতালের বেসমেন্টে থাকা জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময় তা ছড়িয়ে পড়ে ওপরের আরও কয়েকটি ফ্লোরে। আগুনের চেয়ে বেশি আতঙ্ক তৈরি করে ঘন কালো ধোঁয়া। ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন অনেক রোগী। জীবন বাঁচাতে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীরা ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। নরমাল বেডে যত রোগী ছিল মোটামুটি বের করছি। শুধু আমার ননদ বের হইছে, আমার ননদের ছেলে আছে ওখানে 11 তলায় রয়েছে। আইসিইউতে রোগী ছিল, এমার্জেন্সি অনেক রোগী ছিল, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার মতো, কিন্তু ভিতরে একদম কালো কালো ধোঁয়া হয়ে গেছিল। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, স্থানীয় মানুষ, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সম্মিলিত প্রচেষ্টায় বেশিরভাগ রোগীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। উপরে যত সব কাজ ছিল সব ভাঙা হয়ে গেছে, যাতে কোনো সাফোকেশন না হয় পেশেন্টদের, কোনো কিছু মানে কার্বন ডাই অক্সাইড দিয়ে কোনো প্রবলেম হবে না উপরে। আর উপর পর্যন্ত আগুন যায়নি, উপর পর্যন্ত শুধু ধোঁয়াটাই গেছে। হাসপাতালের বাইরে তখন উৎকণ্ঠার অপেক্ষা। ভেতরে থাকা স্বজনদের খোঁজে শত শত মানুষ জড়ো হন সামনে। এদিকে অনেক রোগীকে হাসপাতালের সামনের সড়কে অস্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর ও ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নগরীর বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত 11:55 নিয়ন্ত্রণে আসে আগুন। বেসমেন্টে আগুনের সূত্রপাত এবং বেসমেন্ট থেকে উপরে কোনোভাবে আমরা আগুন উঠতে দিই নাই এবং আমরা আগুন নির্বাপন করছি 23:55 এর আগে গত 20 মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনা ঘটে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। অবহেলায় 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার।
বৃহস্পতিবার ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, আর কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ নেই এই হাসপাতালটি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 30 দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 4 ঘন্টার ব্যবধানে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস ব্রিফিংয়ে জানান, হাসপাতালটিকে দেওয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হয় মেডিকেল অর্ডিন্যান্স বিধি অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আগামী 30 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। একই সঙ্গে হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের নির্দেশনাও দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই রোগীদেরকে চাইলে কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের লাইসেন্সকৃত হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। গত 27 মে সকালে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে ভারতের একের পর এক পুশিন চেষ্টা ব্যর্থ হচ্ছে। কাঁটাতারের বেড়া ঘেঁষে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। দিনরাত চলছে মাইকিং, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় আছেন স্থানীয়রাও। সাবধান, পুশ ইন বা অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফকে মাইকিং করে বিজিবির সতর্ক বার্তা। পুশিন ঠেকাতে সীমান্তে রাত দিন কঠোর নজরদারি তাদের। কয়েকদিনের টানা উত্তেজনার পর বৃহস্পতিবার অনেকটা স্বাভাবিক ছিল সীমান্ত পরিস্থিতি। ভারতীয়দের বাংলাদেশে ঠেলে পাঠানোর কোনো ঘটনা ঘটেনি। সীমান্তে বিজিবির পাশাপাশি অবস্থান নিয়েছেন স্থানীয়রাও। এখানে যেন পুশিং না হয়, এই জন্য আমরা রাত্রে একটু কিবা করে থাকি আর কি। ইন্ডিয়ার পুশিং এর জন্য বিজিবি ভালোভাবে ডিউটি করতেছে। আমরা সর্বদা তাদের সাথে আছি 24 ঘন্টা। আমরা এলাকার লোক তাদেরকে সহযোগিতা করতেছি, যে কোনো দেখলে বিজিবিদেরকে বলতেছি। সীমান্তে বিএসএফ পুশিং করার অপচেষ্টা করছে, সেটা আমরা প্রতিহত করার চেষ্টা করছি। এদিকে বেনাপোল সীমান্তেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পুশিং ঠেকাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। তার কাটা ভিতর থেকে গেট খুলে দিয়েছিল, তারপর বিজিবি অথবা পাবলিক থেকে আর থেকে এটা রুখে দিয়েছিল। রুখে দেওয়ার পরে তারা ওইটা ব্যাগ নিয়ে গেছে। এদিকে জামালপুরে বুধবার একজনকে পুশিনের ঘটনায় বিজিবি ও বিএসএফ এর বাগবিতণ্ডার পর যষ্টিচন্দ্র বর্মন নামে ওই ব্যক্তিকে বক্সিগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবি। ওমর ফারুক, সময় সংবাদ। রোববার থেকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হচ্ছে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক কার্যক্রম। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রামিসা ধর্ষণ হত্যা মামলাটি পরিচালনায় গঠন করা হয়েছে রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দাবি, বিশেষ বেঞ্চে অগ্রাধিকার পাবে নারী শিশু নির্যাতন মামলার ফাঁসির আদেশ ও এ সংক্রান্ত আপিল শুনানি। আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় 5 কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা করে নজির গড়েছে দেশের বিচারিক আদালত। আলোচিত বর্বর নির্যাতন ও হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। অভিযোগ আছে, নিম্ন আদালতের রায় অনেক সময় আইনি জটিলতায় হাইকোর্টে গিয়ে দীর্ঘ সময় আটকে থাকে। নারী ও শিশু নির্যাতন দমনে আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে এবার বড় উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 14 জুন থেকেই বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে শুরু হচ্ছে এর বিচার কাজ। এই বেঞ্চে নারী ও শিশু নির্যাতন মামলার ফাঁসির আদেশ এবং এ সংক্রান্ত আপিলগুলোর শুনানি অগ্রাধিকার পাবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এই যে বেঞ্চটি মাননীয় প্রধান বিচারপতি গঠন করেছেন, সেই বেঞ্চে নারী এবং শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত কিংবা সেই রায় থেকে উদ্ভূত যে মামলা যেগুলো, সেগুলো স্থান পাবে, তালিকাভুক্ত হবে।
এবং রবিবার থেকে শুনানি হবে। বহুল আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি নিজেই পরিচালনার কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, এই ধরনের মামলাগুলো সংবেদনশীল হওয়ায় রাষ্ট্রপক্ষে গঠন করা হয়েছে বিশেষ আইনজীবী প্যানেল। আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি, যারা আজকের লিস্ট দেখে শুক্রবার এবং শনিবার দুদিন বন্ধের দুদিন তারা মামলাটা পড়াশুনো করবেন, স্টাডি করবেন, আর্গুমেন্ট তৈরি করবেন, যাতে রোববার থেকে আমরা আদালতকে ইফেক্টিভলি আমরা এই মামলাগুলো পরিচালনা করতে পারি। এর আগে গত বুধবার প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করেন। মামলা কার্যতালিকা আসার আগে। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক পুশিন ইস্যুতে সীমান্তে উত্তেজনা থাকলে স্বাভাবিক দুই দেশের বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত ব্যবস্থা। এদিকে চলমান পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব নিতে সকালে বেনাপোল বন্দর দিয়ে ঢাকায় যাবেন দীনেশ ত্রিবেদী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল সীমান্তে আছেন সহকর্মী আজিজুল হক, যাচ্ছি তার কাছে। আজিজ, ভারত বা বাংলাদেশ দু দেশেই এমন অনেকে আছেন যারা নানান কারণে এক দেশ থেকে আরেক দেশের মানুষ গিয়ে দীর্ঘদিন ধরে বসবাস বা জন্মগ্রহণ করেছেন, অনেকে রয়েছেন। এর আগে এই ধরনের মানুষের কারোর বিরুদ্ধে কোনো অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠলে দেখা গেছে যে তারকে আটক করে নাগরিকত্ব যাচাইয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে হস্তান্তর করা হতো। তবে গেল ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দেশটিতে জনতা পার্টি অর্থাৎ বিজেপি ক্ষমতা আসার পর দলটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা দেন যে কাউকে বাংলাদেশে সন্দেহ হলে সরাসরি তাকে ধরে সীমান্ত পথে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানো হবে। এ ধরনের একটি ঘোষণার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি দু দেশের সীমান্তে যারা সীমান্তরক্ষী আছেন তারা কিন্তু বাংলাদেশি সন্দেহ হলেও কাউকে কোনো যাচাই বাছাই ছাড়াই কিন্তু তারা সীমান্ত পথে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছেন। আর এই কারণে কিন্তু দু দেশের সীমান্তে বেশ উত্তাপ বিরাজ করছে। তবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এই অবৈধ যে পুশিন, এই পুশিনের হতে না পুশিনের বিরুদ্ধে সবসময় কিন্তু তারা সোচ্চার রয়েছে। ফলে এখনো পর্যন্ত কিন্তু কেউ এই ভারতের সীমান্ত পেরিয়ে কিন্তু বেনাপোল সীমান্ত পথে এ পাশে আসেনি। তবে বিজিবির কাছে যে তথ্য রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে অর্থাৎ বেনাপোল সীমান্তের উপরে কিন্তু বিএসএফ কয়েকজন বাংলাদেশিকে তারা ধরেছেন, সন্দেহ করে ধরেছেন এবং তারা তাদের যে হোল্ডিং সেন্টার আছে সেখানে কিন্তু রেখেছেন এবং তারা যে কোনো সময় তারা বাংলাদেশে ঢোকাতে পারে। তবে কোনোভাবে যেন এভাবে অবৈধভাবে বাংলাদেশে না ঢোকে তার জন্য কিন্তু বিজিবি সতর্ক রয়েছে। এই একটি অবস্থার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের নতুন ভারতীয় হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি কিন্তু আজকে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারত থেকে কিন্তু ঢাকায় যাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 8টার সময় তিনি কিন্তু বেনাপোলে চেকপোস্টে পৌঁছাবেন এবং তার এই পৌঁছানো অর্থাৎ একদিন আগে কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার এই বাংলাদেশে আসার কারণে কিন্তু বাংলাদেশের দুই দেশের মানুষ মনে করছেন যে দুই দেশের মধ্যে কিন্তু সৌহার্দ্য সম্পর্কের যে সম্পর্ক সেটি উন্নয়ন হতে পারে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। পুশিন ইস্যুতে সীমান্ত উত্তেজনা থাকলেও স্বাভাবিক রয়েছে বন্দর বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থা। সীমান্ত থেকে বেনাপোল বন্দর থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজ। রাজধানী সহ সারা দেশের অলিগলি ছাড়িয়ে এখন প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। অল্প সময় জনপ্রিয় হয়ে ওঠা এই বাহনটি নিয়ে এখন বহুমুখী সংকট। একদিকে যানজট ও নিরাপত্তার ঝুঁকি, অন্যদিকে প্রায় 1.5 কোটি মানুষের জীবন জীবিকা। মহানগর থেকে এই বাহন সরিয়ে নিতে সরকারের নতুন পরিকল্পনার পাশাপাশি দেখা দিয়েছে আইনি ও প্রশাসনিক মতভেদ। সিফাত আল শাহরিয়ারের ছবিতে বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্ট। সড়কে যদি অটোরিকশা চলাচল করে তাহলে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজটে প্রতিদিন রাজধানীতে নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। অর্থনীতির হিসেবে বছরে যা প্রায় 50,000 কোটি টাকায় দাঁড়ায়। যানজটে বিশাল এই অর্থনৈতিক ক্ষতির অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা।
বিআরটিএর হিসেবে দেশের রাস্তাগুলোতে চলছে প্রায় ৬০ লাখ অটোরিকশা, যার ১০ থেকে ১২ লাখই দখল করে আছে রাজধানীর রাস্তাগুলো। যানজটের পাশাপাশি এই ব্যাটারি চালিত অটোরিকশা তৈরি করছে বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ। হিসেব বলছে প্রতিদিন ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এই বাহনের শক্তি যোগাতে, যা জাতীয় বিদ্যুৎ সরবরাহের ৫%। টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রতি বছরে ৫,০০০ কোটি টাকা। এখানেই শেষ নয়, নিয়ন্ত্রণহীন এই অটোরিকশার যান্ত্রিক সক্ষমতা আর সড়কে নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী দুর্ঘটনার ১৫% কারণ এই ব্যাটারি চালিত অটোরিকশা। এতে তো আমার ব্রেক নেই, অ্যাক্সিডেন্টের হারটা অনেক বেড়ে যায়। আগে ছিল গল্লিতে গল্লিতে, এখন মেইন রোডে ওঠে। কোনো পরিবহন ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, গেল অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অটোরিকশার চলাচল। তার সাথে আছে আওয়ামী লীগের ১৫ বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অটোরিকশা আর চার্জিং পয়েন্টের অবৈধ বাণিজ্য। এমন অব্যবস্থাপনায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের কথা ভাবছে বর্তমান সরকার। প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে তাদেরকে কোথাও, যেহেতু তারাও রুটি রুজির বিষয় আছে, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে একটু অন্য স্থানান্তর করা যায় কিনা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই আমরা এই ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সিটির বাইরে রিকশা ঢাকা শহরে চলাচল করতে পারে। ঢাকা শহরের যারা আছে তারাই ঢাকা শহরে চলাচল করবে এবং আমরা তাদের লাইসেন্সটা আমরা সেইভাবেই নির্ধারণ করব এবং কোনো অবস্থাতেই মানে কোনো ডিস্ট্রিক্টের রিকশা ঢাকা শহরে আসতে পারবে না, ইভেন উত্তরের রিকশা দক্ষিণে আসতে পারবে না। সড়কের যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং যানজট নিয়ে যেই দীর্ঘদিনের সমস্যা, আবার অন্যদিকে এই লাখো মানুষের জীবিকা, সব কিছু মিলিয়ে যেমন সরকারের নতুন পরিকল্পনা, ঠিক নিরীক্ষণ এবং নতুন রুট পারমিট কতটা বাস্তবায়িত হবে সেটি এখন দেখার প্রশ্ন। অটোরিকশা কেন্দ্রিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত প্রায় ১.৫ কোটি মানুষের জীবিকা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের মূল চ্যালেঞ্জ এই বিশাল জনসংখ্যার পুনর্বাসন। হাইকোর্টের রিট পেন্ডিং, ঠিক আছে, সংশ্লিষ্ট রিটে কোনো অন্তর্বর্তী আদেশ যেহেতু নেই, সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় যে অটোরিকশা নিয়ন্ত্রণ করার জন্য, তাহলে সেক্ষেত্রে সরকার নিতে পারেন তার এক্সিকিউটিভ আদেশে। ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি মনে করি অনেক ক্ষেত্রে সরকারের সঠিক পলিসির একটা অভাব রয়েছে। তো ওয়ার্কশপগুলো যেখানে তৈরি হচ্ছে সেগুলোকে আজকে থেকে বন্ধ করে ফেলতে হবে। ব্যাটারি রিকশাকে যেমন আমাদের সরাতে হবে, পাশাপাশি গণপরিবহনকে প্রায়োরিটি দিয়ে আমার এই ট্রান্সপোর্ট সিস্টেম ঢেলে সাজাতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, রাজপথে শৃঙ্খলা ফেরানো আর ১.৫ কোটি মানুষের অন্ন যোগান, এই ৩ ভারসাম্য বজায় রেখে সরকার কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের শখের বশে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালাচ্ছে শিশু কিশোররা। আঞ্চলিক সড়ক ছাড়িয়ে বন্ধুদের নিয়ে প্রতিযোগিতা করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কেও। ট্রাফিক আইন না মানায় বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হেলমেট ব্যবহার না করায় হচ্ছে প্রাণহানি। জেলা প্রশাসন বলছে, অপ্রাপ্তবয়স্কদের এমন যানবাহন চালানোতে বাড়ছে কিশোর অপরাধও। পুলিশের দাবি, শুধু আইন দিয়ে শিশু কিশোরদের আটকানো সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা। শাহাদাত আকুনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের আকরাম ব্যাপারীর ১৫ বছরের ছেলে ইয়াছিন অসুস্থ রোগী নিয়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে জেলার ২৫০ শয্যা হাসপাতালে। হর হামাশা প্রতিনিয়তই মহাসড়কে গাড়ি চালাচ্ছে সে। এদিকে ১০ বছরের এক শিশু তার ২ বন্ধুকে নিয়ে ঝড়ের গতিতে চালাচ্ছে মোটরসাইকেল। নেই কারোই হেলমেট। ট্রাফিক আইন সম্পর্কে প্রশ্ন করলে উত্তরও দিতে পারছে না এই শিশু। এমনই প্রতিদিনই জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে শখের বশে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালাচ্ছে শিশু কিশোররা। নিয়মনীতির তোয়াক্কা না করে এমন যানবাহন চালাচ্ছে তারা। মানছে না ট্রাফিক আইন, এতে হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। আমার মা অনেক দূর থেকে আসছে, সে বলছে যে আমার একটু কষ্ট করে নামাই দেবে। হলো এই গাড়ি দিছে, তেল আমার দিছে, তেল তোমার বাসা কই? বাসা চালাইতে পারো, ও অনেক দিন ধরে
ঘুরতে বেরিয়েছিলাম, হেলমেট ছিল না, এই জন্য মামলা খাইছি। মামলাটা আসলে আমরা 3 জন একসাথে উঠছি আর হেলমেট আনা হয়নি। জেলা প্রশাসনের দাবি, অপ্রাপ্ত বয়স্কদের এমন যানবাহন চালানোতে বাড়ছে কিশোর অপরাধ। 18 বছরের নিচে মাইনর তাদের বেলায় আসলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়াটা অনেকটা জটিল হয়ে দাঁড়ায়। তারপরও আমরা তাদেরকে কিশোর যে সংশোধনাগার সেখানে আমরা পাঠানোর চেষ্টা করি, তাদের পরিবারকে আমরা সংযুক্ত করি এবং জরিমানা করলে পরিবারকে আমরা জানাই এবং পরিবারকে তার যে অপরাধ এই বিষয়গুলি আমরা অবহিত করি। এদিকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতি মাসে 600 থেকে 700 মামলা দিচ্ছে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ। তবুও কমছে না এমন অপরাধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবারের পাশাপাশি এগিয়ে আসতে হবে জনপ্রতিনিধিদেরও। গার্ডিয়ান আছে, তাদের এই বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের থানা পুলিশের সাথে সংযোগ স্থাপন করে বিভিন্নভাবে সচেতনতামূলক আসলে কার্যক্রম আমাদের গ্রহণ করা উচিত। 10 থেকে 16 বছর বয়সী শিশু কিশোরদের দখলে জেলার অধিকাংশ সড়ক। খোঁজ নিয়ে জানা গেছে এদের অধিকাংশের বাবা প্রবাসী হওয়ায় সহজে যানবাহন চালানোর সুযোগ পাচ্ছে। পরিসংখ্যান বলছে প্রতি বছর গড়ে এমন যানবাহনে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অন্তত 15 থেকে 20 জন, পঙ্গু হয়েছে অনেকেই। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বর্ষায় পানি না আসায় পর্যটক শূন্য কিশোরগঞ্জের নিকলির হাওর। নতুন পানির অপেক্ষায় হাজার হাজার নৌকার মাঝি। পর্যটক না থাকায় হাওরের ঘোড়া উত্রা নদীর তীরে নৌকা নিয়ে অলস সময় পার করছেন মাঝিরা। পুরাতন নৌকা মেরামত ও রং করার কাজ করছেন অনেকেই। তবে আসন্ন পর্যটন মৌসুম ঘিরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওর প্রেমী পর্যটকদের বহন করতে কিশোরগঞ্জের নিকলি উপজেলার মোহরকোনা বেড়ি বাঁধ এলাকায় ঘোড়াউত্রা নদীর তীরে সারি সারি নৌকা, কিন্তু যাদের জন্য এমন আয়োজন দেখা নেই তাদের। তাই ঘাটে নৌকায় বসে অলস সময় পার করছেন মাঝিরা। ক্যালেন্ডারের পাতায় আর একদিন পরই বর্ষাকাল শুরু। এই সময়টাতে হাওরে থই থই পানি থাকার কথা, কিন্তু এবার হাওরে বর্ষার পানি আসেনি এখনো। বর্ষা মৌসুম ঘিরে প্রতি বছর নিকলি হাওরে লাখো পর্যটকের ঢল নামে। নিকলি উপজেলার সদরের বিভিন্ন এলাকায় ছোট ছোট নৌকা ভাড়া করে ঘুরেন পর্যটকরা। নৌকাগুলি ঠিকঠাক করে শুরু করছি, খাওয়া শেষ হয়েছে, অনেক পানির জন্য আমরা অপেক্ষা বসে রয়েছি। পানি না আসার কারণে কোনো পর্যটক নাই, আমরা বর্তমানে নৌকায় বসে সব মাঝির আড্ডা মারতাছি। নাও 30 লাখ টাকা 3টা নাও, এছাড়া কোনো আমরা পুঁজি আছে। 2টা নৌকা প্রায় 10 লক্ষ টাকা খরচ কিস্তি। এখন কিস্তি বুঝাইতে পারি না, মানে পর্যটনের যে লোক এখন আসে না। তবে হাওরে পানি বাড়ার সঙ্গে পর্যটকের ঢল নামবে বলে আশা স্থানীয় প্রশাসনের। আর পর্যটকদের সদরে বরণ করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। যাতায়াত, আবাসন, খাবার ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। হাউসবোটের যে ভাড়া সহ অন্যান্য বিষয়গুলো এখনো নির্ধারণ করিনি, সহসাই আমরা সেটা করব। প্রশাসন এবং স্থানীয় থানা পুলিশের যিনি অফিসার ইনচার্জ আছেন, আমরা আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সমন্বয় আছে। তারা সুষ্ঠুভাবে পর্যটনের স্বাদটা ভোগ করতে পারে, তার আলোকে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। প্রতি বছর বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে। আর এই পর্যটন ঘিরে প্রায় 2 মাসে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন অন্তত 20,000 মাঝি। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ড্রেনের নোংরা পানির সঙ্গে বৃষ্টির পানি মিশে রাস্তা তলিয়ে যায়। টাঙ্গাইল পৌরসভায় দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না করায় চরম দুর্ভোগে বাসিন্দারা। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রায় 7 বছরেও পৌরসভার কোথাও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তবে দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। দেখে পরিত্যক্ত কাঁচা রাস্তা বা ছোট পুকুর মনে হলেও বাস্তবে এটি পৌরসভার পাকা রাস্তা। টাঙ্গাইল পৌরসভা 1887 সালে স্থাপিত হয়। বিগত সময়ে টাঙ্গাইল পৌর ভবন এবং ভবনের অবকাঠামোর পর্যাপ্ত উন্নয়ন হলেও পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয়নি। টাঙ্গাইল পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বেড়াডোমা থেকে মেসের মার্কেট যাওয়ার রাস্তাটি বিগত সরকারের আমলে প্রায় 8 বছরেও সংস্কার হয়নি। ফলে রাস্তাটি খানাখন্দে ভরা, সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম দুর্ভোগে পৌরবাসী।
বিল ওনারা উঠিয়ে খাইয়ে ফেলছে নাকি, তারপরে এটা আর কাজ হয় নাই। হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, চরম পোকা দিতে আছে সবাই। বৃষ্টি হলে কাদামাটি জমে, যার কারণে আমাদের স্কুলে যাইতে খুব সমস্যা হয়। রাস্তা ভালো হলে চলাফেরার জন্য ভালো, আমাদের জন্য ভালো, গাড়ি নষ্ট হবে না। অনতি বিলম্বে এই রাস্তাটি যেন সংস্কার কাজ সম্পন্ন করে। তবে কর্তৃপক্ষের দাবি এরই মধ্যে অনেকগুলো রাস্তা সংস্কার করা হয়েছে, বাকি রাস্তাগুলো দ্রুত মেরামত করা হবে। দাম বাড়ছে এসব অজুহাত দেখানো হচ্ছে, কিন্তু এইসব অজুহাত আমাদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে কোনো প্রভিশন নেই। আমরা তাকে যেভাবে কাজ শেষ করতে হবে, আমরা সর্বোচ্চ গুরুত্বে কাজ শেষ করবো আর কি। আশা করতেছি যদি সে কোনো কারণে দৃশ্যমান না দেখাতে পারে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে নতুন ঠিকানা নিয়োগ করব। টাঙ্গাইল পৌরসভার 18টি ওয়ার্ডে প্রায় 352 কিলোমিটার রাস্তা রয়েছে, মোট জনসংখ্যা প্রায় 5 লাখ। সময় সংবাদ, টাঙ্গাইল। মুন্সিগঞ্জে পদ্মার আগেই ভাঙন আতঙ্কে পদ্মা তীরের বাসিন্দারা। পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় টঙ্গীবাড়ি উপজেলার দিঘির পাড়ের কান্দারবাড়ি এলাকার মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে নদীর তীরে মানববন্ধন করছেন শত শত মানুষ। এদিকে লৌহজং থেকে দিঘির পাড় পর্যন্ত পদ্মার বামতির রক্ষায় 527 কোটি টাকা প্রকল্পের অগ্রগতি 90%। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের অপর প্রান্ত কান্দারবাড়ি এলাকায় বর্ষা শুরুর আগেই ভাঙন আতঙ্ক। গেল বছর প্রবল ভাঙন এবং এবছর একটি অংশ আকস্মিক বিলীন হওয়ায় গ্রামটিতে এ আতঙ্ক। স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার নদী তীরে মানববন্ধন করেছে শত শত মানুষ। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যাতায়াতের সবচেয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তো এটার জন্য আমাদের প্রধান হলো যে আমরা একটা ব্রিজ চাই, আর ব্রিজ রক্ষার জন্য আমাদের এখানে বিরিবের দরকার। আমাদের এই দাবিগুলি আজকে এবার চলতি সংসদে যাতে উত্থাপিত হয়। যারা এই এলাকা ড্রেজিং করে বালু কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে অনেক কিছুর সমাধান হয়ে যাবে। প্রত্যেক বছর অনেক নদী ভাঙন হয়, এখান দিয়ে আমাদের যাইতে অনেক দুর্ঘটনার মুখী হইতে আমাদের অনেক আর কি কষ্ট হয়। যে বালু কাটার কারণেই আমাদের এই চরাঞ্চলের দ্বীপগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু এই বালু কাটা প্রতিরোধ করতে হবে। বেরিবাদ দেওয়া হোক সুন্দর করে, যেহেতু না ভাঙে নদীতে। পানি উন্নয়ন বোর্ড বলছে চলতি বছরের সেপ্টেম্বরে চলমান প্রকল্পের কাজ শেষ হওয়ার টার্গেট রয়েছে। তবে প্রকল্পের বাইরে কান্দারবাড়ি এলাকার ভাঙন রোধে নদী সম্ভাব্যতা যাচাই বাছাই ছাড়া এখনই কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখানকার স্থায়ী তীর প্রতিরক্ষা সংরক্ষণ কাজে ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন। রিকমেন্ডেশন সাপেক্ষে স্থায়ী তীর সংরক্ষণের ডিপিপি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে পারব। 2021 সালের এপ্রিল থেকে পদ্মা সেতুর বামতি রক্ষা বাঁধের কাজ শুরু হয়, তবে এই প্রকল্প এলাকার বাইরে ভাঙন দেখা দিলে আরো 3 কিলোমিটার বৃদ্ধি করা হয়, কিন্তু এর বাইরে থাকা আরো কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। লৌহজংয়ের শিমুলিয়া থেকে টঙ্গীবাড়ির দিঘিরপাড় পর্যন্ত 16.87 কিলোমিটার এলাকা জুড়ে রক্ষা বাঁধে 527 কোটি টাকার প্রকল্পের সার্বিক অগ্রগতি 90%। তবে এই দিঘিরপাড়ের বিপরীত অংশে ভাঙন দেখা দেয় তৈরি হয়েছে নতুন সংকট। মুন্সিগঞ্জের দিঘিরপাড় থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আবারও ঝুঁকিপূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর মদনগঞ্জ সড়কটি। বড় বড় গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছে মরণ ফাঁদে। ছোট বড় যানবাহন উল্টে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর জোড়াতালি দিয়ে রাস্তাটি মেরামত করলেও কিছুদিন পরেই আবার নাজুক অবস্থায় পরিণত হয়েছে। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। রাস্তা জুড়ে গর্ত, ফাটল আর খানাখন্দ, অধিকাংশ স্থানে উঠে গেছে পিচ। কিছু কিছু এলাকায় সড়কটি কাঁচামাটির রাস্তায় পরিণত হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর মদনগঞ্জ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিনের। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও মুন্সিগঞ্জ জেলার সঙ্গে সংযোগ থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার ট্রাক, সিমেন্টবাহী লরি ও কাভার্ড ভ্যান সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। এতে একের পর এক গর্ত সৃষ্টি হয়ে রাস্তাটি ঝুঁকিপূর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 12 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটির 3 কিলোমিটার এলাকার করুণ দশা। বিশেষ করে নবীগঞ্জ, বাগবাড়ি, কাইত্তাখালী, নোয়াদ্দা, ইস্পাহানি, ফরাজিকান্দা ও মদনপুর সহ আরও বেশ কয়েকটি এলাকার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ ২০ থেকে ২৫ টন ওজনের যানবাহন চলাচলের উপযোগী করে রাস্তাটি নির্মাণ করা হলেও এই রাস্তা দিয়ে ৮০ থেকে ১৫০ টন ওজনের পণ্যবাহী ভারী যানবাহন প্রতিদিন চলাচল করে। রাস্তাটি আরসিসি ঢালাই দিয়ে স্থায়ীভাবে সংস্কারের দাবি স্থানীয়দের। দিনে একটা না একটা গাড়ি পড়ে জায়গা অ্যাক্সিডেন্ট হয় এখানে। একটা গাড়ি গেলে যেমন আগুনের মতন ধোঁয়া চলতেছে। মানুষ যদি থাকতো তা মানুষজনের সব শেষ হয়ে যাইতো। একটু অসতর্কতা হন তাই মনে করেন যে পোল্ট্রি খাবেন এটা নিশ্চিত। অটো উল্টে যাচ্ছে, গরিব মানুষ হাত পা ভেঙে যাচ্ছে। গাড়ি অনুযায়ী রাস্তাটার ওইভাবে মনে করেন যে কাজ করা হয় না। আমরা বুঝি যে কিভাবে রিক্সা দিয়ে বা গাড়ি দিয়ে আমাদেরকে রোগীগুলো নিয়ে আসতে হয়। রাস্তাটি দীর্ঘমেয়াদী সংস্কার এবং 4 লেনে উন্নীতকরণের জন্য প্রস্তুতি কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা সড়ক বিভাগ। 2 কিলোর যে মেরামত কাজ সেটা 80% সম্পন্ন করেছি। বাকি যে কাজটুকু বাকি আছে সেটা আমরা জুনের মধ্যে সম্পন্ন করতে পারবো। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসাবে এই রাস্তাটা আসলে 4 লেনে উন্নীতকরণের জন্য যে প্রকল্প সেটার প্রস্তাবনা প্রস্তুতের কাজ আমরা চলমান রয়েছে। 2024 সালে 30 কোটি টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার করেছিল নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। চলতি অর্থ বছরে আবারও 9 কোটি টাকা ব্যয়ে রাস্তাটির পুনর্নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়েছে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অকাল বন্যায় ফসল ডুবিতে ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের মিঠামইনের কৃষকরা সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তুলেছেন। তাদের দাবি কৃষিকাজে সম্পৃক্ত না হয়েও অনেকে সহায়তা পেয়েছেন। ভুক্তভোগী কৃষকরা বলছেন সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে মাঠ প্রশাসন। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত এপ্রিল ও মে মাসে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় কিশোরগঞ্জের হাওর। নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান। দিশেহারা হয়ে পড়েন অসংখ্য কৃষক। দেখা দেয় মানবিক বিপর্যয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় পাশে দাঁড়ায় সরকার। মিঠামইনের গোপদিঘি এলাকার চাষিদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশের নাম নেই সরকারি সহায়তার তালিকায়। অভিযোগ উঠেছে তালিকাভুক্ত অনেকেই আদৌ কৃষিকাজ করেন না। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষকরা প্রতিবাদ জানান এমন অনিয়মের। সরকার যে ভর্তুকি দিয়েছে আমরা এই অসহায় দুরগ্রস্ত কৃষকের জন্য দিছে, কিন্তু আমরা তা পাই নাই। 100% জমি করে না, এরা নাম অধিকাংশ আমরা পাইতেছি সিরিয়ালের নামে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা কেউই পাই না। আমি নাম লয়ে গেছিলাম ডিএসের দ্বারে, তার 8টার দরবার আমি বাহির রাখছি, তারপরে আমার নামটা দিল না। মেম্বারের কাছে গেছি, মেম্বারে আমার অনেক পেরেশানি করছে। যারা পাওয়ার এরা পাইছে না, আর যারা না পাওয়ানের ডাহাতায় সারি করে বিদেশ দেয় এরা টাকা পয়সা পাইছে। তালিকার মধ্যে দেখা গেছে 1 গড়ে 3 নামও আছে। যারা একদম ক্যাট করছে না, 5 বছর ধরে গৃহস্থী করে না, এর নামও আছে। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। তদন্তে অনিয়ম বা গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তাদের প্রত্যেকের সাথে সমন্বয় করে তালিকাটা করা হয়েছে। তো তারপরও যদি অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত নয় বা বিদেশে অবস্থান করছে এরকম কারোর নাম তালিকাভুক্ত হয়ে থাকে, তো সেই সংশ্লিষ্ট নামের জন্য যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে আমাদের ইউনো মহোদয়ের সাথে কথা হয়েছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মেম্বাররা শনাক্ত করেছেন কিংবা ওই কমিটির যারা মেম্বার আছে তারাই শনাক্ত করেছেন, সেক্ষেত্রে আমরা কমিটিকেই বলবো যে কীভাবে কী তালিকা তৈরি করা হয়েছে সেটা তারা পুনরায় যাচাই বাছাই করবেন। এরকম যদি সত্যতা পাওয়া যায় যেটা অভিযোগের প্রেক্ষিতে, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেব। কিশোরগঞ্জে অকাল বন্যায় প্রায় 52,000 কৃষক ক্ষতিগ্রস্ত হন। এর মধ্যে হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলার প্রায় 18,000 সহ জেলায় 29,500 কৃষককে সহায়তা দিয়েছে সরকার। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বাংলাদেশে প্রবেশের আগেই ভেস্তে গেল আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বড় চালান। কক্সবাজারের টেকনাফ সীমান্তে আসা মাদক চক্রের 2 মিয়ানমার নাগরিককে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5 লাখ ইয়াবা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা মিয়ানমার থেকে সাঁতার কেটে অবৈধভাবে ইয়াবার এই বিশাল চালান বাংলাদেশে নিয়ে আসে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
সীমান্তের নাফ নদী মিয়ানমার থেকে সাঁতার কেটে 7 জনের মতো মাদক পাচারকারী টেকনাফে অনুপ্রবেশ করছে খবর পায় র্যাব। বৃহস্পতিবার ভোরে টেকনাফের সাবরাং এলাকার মণ্ডলপাড়ায় অবস্থান নেয় তারা। উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারিরা। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত 2 জন মিয়ানমারের নাগরিককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে আসে। তাদের কাছ থেকে জব্দ করা হয় 5 লাখ ইয়াবা। এই 2 জন ছাড়াও আরো প্রায় 4 থেকে 5 জন তারা আপনার দৌড়ে পালিয়ে যায়, আমরা তাদেরকে ধরতে পারিনি। তাদের নাম ঠিকানা আমরা সংগ্রহের চেষ্টা করছি এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা ইনশাল্লাহ তাদেরকে ধরতে বা তাদের নাম পেতে আমরা সক্ষম হব। সংবাদ সম্মেলনে র্যাব জানায় সীমান্ত পথে আসা মাদকের বড় চালান স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে। মাদকের বিস্তার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে আপনার একাধিক মামলা রয়েছে, আমরা করি, তারা আবার জামিন পায়, আবার আমরা ধরি। হবে এটা আমাদের কাজ, আমরা চালিয়ে যাব। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে সামাজিক সচেতনতা দরকার। শুধু চলতি বছরেই মাদকের সঙ্গে জড়িত প্রায় 350 জনকে গ্রেপ্তার করেছে র্যাব, আর তাদের কাছ থেকে জব্দ করা হয় 18 লাখের বেশি ইয়াবা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় বাইরে 21টিরও বেশি খাল খননে ও সংস্কারের নতুন পরিকল্পনা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সামনের বর্ষায় জলাবদ্ধতা নিরসনে পানির প্রবাহ ঠিক রাখাই মূল লক্ষ্য বলছেন সিটি মেয়র। বৃহস্পতিবার সকালে নগরীর বীরজা খাল পরিদর্শনে এসে তিনি কথা বলেন। খাল দখল করে যারা বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে তাদের ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন মেয়র। এ সময় বীরজা খালের ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করান তিনি। বীরজা খাল দিয়ে আজকে আমরা শুরু করছি, এরপরে আমরা সৌরবী খাল এবং কৃষি খাল, আজকে আমরা খালগুলো খনন, সংস্কার এজ ওয়েল এজ আমরা পরিষ্কার করব। আমরা যে উপরে যে স্লাসগুলো আছে সেগুলোকে পরিষ্কার করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে পানি প্রবাহমান ঠিক রাখা, যাতে করে সামনে যে বর্ষাকাল আসছে বর্ষার পানি যাতে আটকে না থাকে, সেখানে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালো সেনাবাহিনী। রাঙামাটি সদর জোনের উদ্যোগে অসহায় পরিবারকে ঘর নির্মাণে সহায়তা ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাজ অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় ঢেউটিন প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। রাঙামাটি পার্বত্য জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাবে বলেও ঘোষণা দেন তিনি। নাটোর জেনারেল হাসপাতালে নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সুইপারদের দ্রুত বিচার দাবিতে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে তারা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে আরএমওর অপসারণ দাবি করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও প্রধান ফটক খুলে দেয়। গত 7 জুন রাতে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর মাকে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালের 6 তলার পরিত্যক্ত সিঁড়িতে নিয়ে ধর্ষণ করে সুইপার অমিত বাসফোর। এ সময় সেই ভিডিও ধারণ করে সুইপার অনিল বাসফোর ও আরএমওর স্বজন ইসমাহি আহমেদ প্রাঙ্গণ। গাইবান্ধায় শিক্ষার্থী ফাহমিদ রুমনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে গাইবান্ধা পলাশবাড়ি সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন ফাহমিদ রুমনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রে হবু স্ত্রীকে সহায়তা করতে গিয়ে শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ হয়েছেন এক এনসিপি নেতা। পরে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয় তাকে। শিক্ষার্থীরা জানান, এসএসসি ব্যবহারিক পরীক্ষায় হবু স্ত্রীকে সহায়তা করতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন ভাঙ্গা উপজেলার এনসিপির আহ্বায়ক আশরাফ শেখ। পরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি।
এ সময় দলীয় পরিচয় ব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এনসিপি নেতা। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে এনসিপি নেতাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে ও ধাওয়া দেয়। এ সময় পালিয়ে কেন্দ্র সচিবের কক্ষে আশ্রয় নেন এনসিপি নেতা আশরাফ। ইটের আঘাতে কয়েকজন শিক্ষকও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এনসিপি নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। লালমনিরহাটে শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি, পরিচয়পত্র না থাকার অজুহাতে অর্থ আদায় ও চালককে মারধরের প্রতিবাদে লালমনিরহাট বুড়িমারি 7 ঘন্টা মহাসড়ক অবরোধ করেন ট্রাক চালকরা। বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার বাউড়া রেলগেট এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রাক চালকদের অভিযোগ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করছে একটি পক্ষ। শ্রমিক পরিচয়পত্র দেখানোর অজুহাতে আদায় করা হচ্ছে অর্থ। মুন্সিগঞ্জে হাটে উঠেছে বড় সাইজের ইলিশ, সঙ্গে নদীনালা খালবিলের তাজা মাছও এসেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। এর মধ্যে কিন্তু নতুন পানির মাছের প্রভাব পড়েছে এই হাটে, এবং বড় বড় ইলিশের পসরা এখানে কিন্তু 1.5 কেজি ওজনের ইলিশ উঠেছে, যেই ইলিশটি ঘিরে কিন্তু ভিড়। এবং এই 1.5 কেজি ওজনের ইলিশ কিন্তু সাধারণত বাজারে ওঠে না, কিন্তু আজকে বড় বড় ইলিশ এরকম পসরা উঠেছে। তবে এই বড় ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু 3200 টাকা কেজি দরে, আর যেগুলো 1 কেজি ওজনের সেগুলো পাওয়া যাচ্ছে 2500 টাকায়। আর মাঝারি ইলিশ কিন্তু 1500 থেকে 2000 টাকা কেজিতে, আর ছোট ইলিশ পাওয়া যাচ্ছে আজকে 400 থেকে 450 টাকা কেজি দরে। তো হাটে এই ইলিশের এত সরবরাহের পরেও দাম আশানুরূপ না হয় কিন্তু ভোক্তারা ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু এই হাটের যারা দায়িত্বশীল তারা কিন্তু বলছেন যে এই হাটে প্রবেশ পথ যেটি রয়েছে, সড়ক পথ, সেটি কিন্তু ঈদের আগে থেকে বন্ধ হয়ে আছে নির্মাণ কাজে গাফিলতির কারণে। আর এই যে নৌপথে যেই লং ঘাট, সেই ঘাটে কিন্তু নাব্য সংকটে নতুন পানি আসার পরেও কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না বলে তারা দাবি করছেন যে যারা এগুলো দেখার কেউ নেই। এসব কারণে কিন্তু মাছের দাম কমছে না। তারা বলছেন যে এই মাছের সরবরাহ ভালো থাকলেও সেগুলো বাজারে উঠাতে নানা রকম জঞ্জাল। এছাড়া কিন্তু তারা বলছেন যে এই ছুটির দিনের কারণে কিন্তু মাছের যে সরবরাহ বেশি, তারপরে কিন্তু এই চাহিদা তার চেয়েও বেশি। এসব বিষয়ের পাশাপাশি এখানে আমরা হাটে দেখছি যে এই স্থানীয় খালবিলের কিন্তু অনেক তাজা মাছ উঠেছে। এই যে শিং মাছের যে পসরা, এই শিং মাছে কিন্তু আবার এই বাসন্তী রং মেশানোর অভিযোগ রয়েছে, যে এখানে যে কাপড়ের রং যেটি মানবদেহের জন্য ক্ষতি, সেগুলো কিন্তু মেশানো হচ্ছে। এবং এই জেলায় কিন্তু এক বছরে 793 মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে। একই সঙ্গে 31,348 মেট্রিক টন মাছ উৎপাদনের কথা জানিয়েছে কিন্তু জেলা মৎস্য বিভাগ। আর এই যে এই অঞ্চলের সবচেয়ে বড় মাছের হাট, এটি কিন্তু 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় 1 কোটি টাকার মাছ। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম।